নাদিয়া, এই নাদিয়া, শুনতে পাচ্ছ? জ্ঞান নেই নাদিয়ার। আদিল আর সময় ব্যয় না করেই কোলে তুলে নিল নাদিয়াকে। ডান হাতের মুঠোয় থেকে মদের বোতলটা চট করে খসে পড়ল। ঝনঝন শব্দ করে ভেঙে গেল। বোতলটা খালি, কোনো মদ নেই। দীর্ঘশ্বাস ফেলে আদিল গাড়ির দিকে এগিয়ে গেল। এতটা মদ সে এক সপ্তাহ খায় না, যেটা আমি এটা 1 ঘন্টায় শেষ করে ফেলে। নিজের অন্যায়টা কি সে উপলব্ধি করতে পারছে, নাকি শুধুই কিছুটা টান? অপরদিকে উৎপন্ন চিত্তে রান্না করছিল মনিরা। কালকে রাত থেকে সময়টা তার এতটা আনন্দ যাচ্ছে, চারিদিকে শুধু সুখ আর সুখ। প্রিয় মানুষটার বুকের মুখ গুজে এতটা সুখী লাগে। সে তো অন্য কারো বুকেও সুখ খুঁজেছিল, কিন্তু পায়নি। ওই বুকটা তাকে শুধু কষ্টে জর্জরিত করেছে। এক ফোঁটা সুখের দেখাও মেলেনি সেখানে। কাল রাতে হুট করেই যেন সুখের দেখাটা মিলে গেল। মনিরা আপন মনে ভাবনায় ব্যাঘাত ঘটল কারো নরম কণ্ঠস্বরে। আহিত বলে ওঠে, অজ্ঞান হওয়ার নাটক করে ঠিক করনি তুমি মেয়ে। শান্ত কণ্ঠে তীক্ষ্ণ কথা শুনে মনিরাকে এতটাই এলোমেলো করে দিল যে হাতে থাকা চামচটা নিচে পড়ে গেল। চোখ বড় বড় করে তাকালো দরজায় হেলান দিয়ে দাঁড়ানো আহিতের দিকে। ধরা পড়ে হাঁসফাঁস করতে লাগলো সে। আহিত মুচকি হেসে মনিরাকে দেখছে। কিছুটা সময় যেতেই আহিত বলে উঠল, পালস চেক করলেই যে শরীরের কন্ডিশন বুঝে যায়, ভুলে গিয়েছিলে হয়তো তুমি। মনিরা কি বলবে খুঁজে পাচ্ছে না। লজ্জায় আহিতের চোখে চোখ রাখতেও পারছে না। আহিত এখনো শান্ত। আবার গম্ভীর কণ্ঠে আহিত বলে উঠল, বড্ড অন্যায় করেছো মেয়ে। আমি আহিত এতটাও সস্তা নয়, যতটা তোমরা দুজন নামিয়ে এনেছো। তোমার জীবনে এই ভুলটা 10 বছরের ক্ষতর থেকেও তিক্ত হবে। দেখে নিও মেয়ে। কথাগুলো মনিরাকে বলেই দাঁড়ালো না আহিত। হনহন করে বাড়ির বাইরে চলে গেল। মনিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একা। কেউ নেই তার পাশে। চারপাশে এত সুখ কোথায় গেল? নেই, কোথাও নেই। গাল বেয়ে জলের ধারা নেমে আসতেই মৃদু কেঁপে উঠল মনিরা। রান্নাটা সেভাবেই রেখে প্রাণপণে দৌড়াতে লাগলো। এখন যে একমাত্র ভরসা সাহেলা বেগম, সেই পারবে তাকে এই ক্ষত থেকে ছাড়িয়ে তুলতে। না হলে এবার যে তার জীবনের সর্বনাশ হয়ে যাবে। বাঁচবে কি করে সে? 2 নম্বর গলিতে ঢুকেই চোখ মুখ কুঁচকে নিল আপরা। এখন সে ভুল পথে চলে আসেনি তো? সে তো ঠিকই খবর রেখেছিল। তবে বিভ্রান্তিতে পড়ছে কেন? গলির শেষ মাথায় গিয়ে আপরা নাকের পাটাতন ফুলে উঠল। আজ সে কিরকম ছেলে মানুষই কাজ করেছে। সরাসরি রাস্তাটা ধরে আসলেই তো বাড়িটা পেয়ে যেত। একে তো সময় নষ্ট, তার উপর কতটুকু পথ সে হেঁটে অযথা সময় নষ্ট করলো। মেজাজ চটচটে হয়ে এলো তার। সিদ্ধান্ত নিল আজ যাবেই না। পর মুহূর্তেই ভাবলো, বাড়ির সামনে এসেও ফিরে যাওয়া উচিত নয় নিশ্চয়ই। দুটো নিয়েই রাস্তা পার হলো আপরা। ছোটখাটো বাড়িটা বেশ সুন্দর। বাড়িটির কাছে এসে হাত বাড়িয়ে দরজায় টোকা দিল। পরপর কয়েকবার টোকা দেওয়ার পর ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। কেউ এগিয়ে আসছে বোধহয়। আপরা অপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তবে দৃষ্টিটা ততক্ষণ রইল যতক্ষণ সে কামিনী বেগমকে আসতে দেখল। মহিলাকে দেখেই দৃষ্টিটা স্বাভাবিক হয়েছে। কামিনী বেগম দরজা খুলে আপরাকে দেখেই অবাক হলেন। পর মুহূর্তে হেসে উঠলেন আর আপরার হাতটা ধরলেন আঁকড়ে। বিচলিত হলো আপরা, কিছু বলল না। মহিলার চোখ মুখে যে খুশি দেখেছে, এখন কিছু বলতেও দুবার ভাবতে হবে তাকে। কামিনী বেগম আপরাকে নিয়ে সরাসরি নিজের ঘরে গেলেন। আপরাকে বিছানায় বসিয়েই ক্ষান্ত হলেন না। ছুটে এলেন রান্নাঘরে। শুকনো কিছু খাবার নিয়ে আপরার সামনে রেখে সম্মুখে বসলেন। মিষ্টি হেসে জানান দিলেন তার খুশির বার্তা। আপরা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে হেসে বলল, আমি এইমাত্র খেয়ে এসেছি মিসেস কামিনী বেগম। পেটের একটুও খালি নেই। চোখ রাঙিয়ে তাকালেন কামিনী বেগম। চোখ দিয়েই যেন মুখের ভাষা প্রকাশ করলেন, কতটা সময় হয়ে গেছে, এখনো পেটে কিছুই রয়েছে? আপরা আর কোনো কথা বলল না। সে তো আর এমনি এমনি আসেনি। প্রয়োজন ছাড়া তো কোথাও যাওয়াই হয়ে ওঠে না আজকাল। আপরা মুখে কিছু খাবার তুলে এদিকে ওদিকে তাকিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। কামিনী বেগম হয়তো বুঝেছেন, তাই পাশ থেকে নোটপ্যাডটা নিয়ে কিছু লিখলেন তাতে। আপরার সামনে তুলে ধরতেই দেখলো আপরা, আফিফ জিয়া হসপিটালে, তুমি কিছু দরকারে এসেছো? তখন আপরা ভ্রু কুঁচকে তাকালো। কামিনী বেগম মুচকি হেসে আবার লিখলেন। তাতে লেখা ছিল, ছিনতাইকারী ধরেছিল, চোট পেয়েছে হালকা, ফোন দিয়েছিল আফিফ, আমাকে বাড়ি থেকে বের হতে না করেছে। আপরা কথাটা শুনেই উঠে দাঁড়ালো। আপরা চিন্তার ভাব দেখে কামিনী বেগম ঠোঁট টিপে হাসলেন। হাসির কারণ খুঁজে পেল না আপরা, তাই অস্থির কণ্ঠে প্রশ্ন করল, আমার সাথে যাবেন? চলুন। সহজ সরল কথাটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল কামিনী বেগমের। ভয়ে কুঁকড়ে গেল কামিনী বেগম। চোখ বড় বড় করে আপরার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত মাথা নাড়িয়ে না বুঝালেন যে আপরা কিছু বলার সুযোগই পেল না। তাই আপরা কামিনী বেগমকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। সন্দেহে তীরটা তার ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ধরতেই সে তাড়াহুড়ো করে পা চালালো।
এত বড় অফিসারকে রাস্তায় ছিনতাইকারী জখম করেছে। ভাবতেও একটা মিথ্যের আভাস পেল আবরা। তিনটে বেড পাশাপাশি, দুজন পুরুষ একজন মহিলা শুয়ে আছে, ঘুমে বিভোর। গভীর নিঃশ্বাসের শব্দ ঘরময় ছড়িয়ে আছে। জানালার পর্দাটা এখনো সরানো হয়নি। ভেতর থেকে দরজা বন্ধ। নার্স কয়েকবার এসেছিল, ডেকে গেছে। আলখামিতে দরজা খুলেনি কেউ। গলা উঁচিয়ে নিজেদের ঠিক থাকার কথা ইঙ্গিত দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তারা। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। আফিফের ঘুম কিছুটা নড়বড়ে হয়ে এলো। পিট পিট করে চোখ খুলে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। 11টা বেজে গেছে। খানিকটা চমকালো। কাল রাতে ঘুমায়নি সে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকবার হসপিটালটা রাউন্ড দিয়েছে। সন্দেহজনক কিছুই চোখে পড়েনি তার। তবে আফিফ একটুও হতাশ হয়নি। যেখানে দেখি পেছাই উড়ে আর দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটি বেশ মেনে চলে সে। বাহ্যিক চকচকে দেখে সোনা ভাবার মতো ভুল সে চাকরির প্রথম দিনই করেছিল। কি লজ্জাতেই না পড়েছিল সেদিন। সেই প্রথম পরীক্ষায় সবার কাছে হাসির পাত্র হয়েছিল সে। আর কোনো পরীক্ষায় তাকে আর কেউ হাসির পাত্র বানাতেই পারেনি। বাবার গাইড, নিজের ইচ্ছা শক্তি, প্রবল জেদ আর দেশপ্রেম আজ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। কতটা কষ্টের ফসল আজকের আফিফ মুনতাসির, তা শুধু সেই জানে। দরজা ধাক্কানোর শব্দ জোরালো হচ্ছে। আফিফ মাথা ঘুরিয়ে পাশে তাকালো। দুজনই মোড়ার মতো ঘুমাচ্ছে। আস্তে করে উঠে দাঁড়ালো সে। হাতের ক্ষতটা তেমন না হলেও বুকের ক্ষতটা গভীর ছিল। উত্তেজনাবশত একটু জোরেই ছুরিটা চালিয়েছিল। দরজা খুলতেই হুড়মুড় করে তিনজন পুলিশ ইউনিফর্ম পরা লোক ঢুকে পড়ল। একজন তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এতক্ষণ লাগে দরজা খুলতে? মরে গিয়েছিলেন? মুখটা শক্ত হয়ে এলো আফিফের। দ্বিগুণ তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মরলে নিশ্চয়ই আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না। এটা যে হসপিটাল নিশ্চয়ই ভুলে যাননি আপনি। এখানে সুস্থ মানুষ থাকে না। অজানা নয় নিশ্চয়ই আপনার। তা অভদ্রের মতো দরজা ধাক্কানোর কারণ কি? নার্সের কাছে এক্সট্রা চাবি ছিল না? এবারটা বেশ বিব্রত হলো তিনজনই। কেমন শক্ত শরীর, হিমকলা গলা। আমতা আমতা করে বলে উঠল, আমরা। আর কিছু বলতে পারল না। তখন নোমান ভিতরে আসে আর বলে ওঠে, এদের জানা বা বুঝার পরিধি বেশি থাকলে আমার স্থানে থাকতো নিশ্চয়ই, নিচুতে নয়। কথাটা শুনেই তাকিয়ে দেখলো আফিফ। কঠোর মুখশ্রী স্বাভাবিক হওয়ার বদলে যেন আরো একটু কঠোর হয়ে উঠল। এই তুচ্ছ কারণে প্রচণ্ড রেগে গেল। আর মনে মনে বলল, এই ছেলেটাকে শুধু মাত্র আপনার পাশে রিস্কায় দেখেছিল বলে এতটা রাগ হচ্ছে কেন? এখন সে কি টিনেজারদের মতো ব্যবহার করছে? সর্বনাশ! যত দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক করে নিল আফিফ। তখন নোমান বলে উঠল, আমি ইন্সপেক্টর নোমান, থানার বড়বাবু। অনেকদিন হলো ছিনতাইকারী গ্যাংস্টারে ধরার পরিকল্পনা করছি। সুরা হচ্ছে না কোনো। সকালে হসপিটাল থেকে ফোন এলো, চলে এলাম। আপনার সাহায্য লাগবে। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল নোমান। আফিফ অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে বলল, আমি কিভাবে সাহায্য করব বলুন? তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, কাউকেই দেখিনি আমি। হতাশার শ্বাস ফেলল নোমান। এত দূর এসে পুরো পরিশ্রম বৃথা গেল দেখে চরম বিরক্ত হলো সে। আফিফ গম্ভীর দৃষ্টিতে নোমানের ভঙ্গিমা পরখ করছে। নোমান হুট করে কনস্টেবলের হাত থেকে বাজেয়াপ্ত করা বন্দুকটা আফিফের সম্মুখে তুলে ধরে বলল, চিকিৎসাহীন আপনার কাছে পেয়েছে, লাইন শেষ আছে। আফিফ হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে প্যাকেট থেকে মুক্ত করলো। কালকের উত্তেজনায় খেয়ালই করেননি। বন্দুকটা তার খুবই প্রিয়। যেখানেই যাক সেখানে নেওয়া চাই চাই। বন্দুকটিকে ভালো করে পরখ করে বলে উঠল, বাম পকেটে থাকা বন্দুকের ব্যাপারে খোঁজ দিয়েছে, ডান পকেটে থাকা আইডির কোনো খোঁজ দেয়নি। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নটা ছুড়ে দিয়ে উত্তরে অপেক্ষা করলো না আফিফ। ফের হতাশ কণ্ঠে বলে উঠল, না। বাহ্যিক সুনাম হিসেবে হসপিটালের সার্টিফিকেট একদম নিম্নে। সচেতনতার অভাব তো রয়েছেই। সবচেয়ে বেশি যেটা রয়েছে, সার্ভিস দিক না দিক দুহাত ভরে টাকা নেওয়ার ধান্দা রয়েছে বেশ। নোমানের কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে মুচকি হাসল আফিফ। ডান পকেটে থাকা আইডির কার্ডটা বের করে বলল, জেনারেল আফিফ মুনতাসির, সেনাবাহিনীর নিবাস, ঢাকা। আশা রাখছি আর কোনো প্রশ্ন নেই, এবার আসতে পারেন। জেনারেল শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নোমান সম্মানের সহিত স্যালুট দিল। আফিফ ঘাড় কত করে মুচকি হাসল। এত কিছুর মধ্যে ওনার ঘুম থেকে উঠে বিষয়টা নিশ্চুপভাবে দেখছে। তবে এত কিছুর মাঝেও জিয়াউলের ওঠার কোনো নাম নেই। নোমান মাথা নাড়িয়ে চলে আসতে নিবে, তখন দরজায় দাঁড়িয়ে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসতে পারি? অনুমতির জন্য অপেক্ষা করেনি আপরা। ভেতরে ঢুকে অপেক্ষা করছে কারো কণ্ঠস্বর শোনার জন্য। তবে বিষয়ের রেশটা একটু বেশি বোধ হয়। আপরা বিরক্তির শ্বাস ফেলল। রুকুচকে সামনে তাকাতেই নোমান অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপরা আপনি? আর চোখে দেখল আপরা। মিস শব্দটা বাদ দেওয়ায় নিজের কাছে কেমন লাগলো। ভাবলেস কণ্ঠে বলে উঠল আপরা, কেন? আশা বাড়ন নাকি? নোমান মুচকি হাসল।
তেরা কথা যেন ঠোঁটের কোণে লুকিয়ে থাকে। মেয়েটির বিপদ কণ্ঠে বলে উঠল, এত তাড়াতাড়ি আপনার দর্শন পাবো ভাবিনি। গুড লাক।